A short time ago, the United States military began major combat operations in Iran. নমস্কার, জয় নিতাই। ভজ নিতাই গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমেরিকা, ইসরায়েল এবং ইরান এই তিন দেশের তিক্ত সম্পর্ক, যা কিনা যুদ্ধেও রূপ নিতে পারে, আমরা তাই নিয়ে আলোচনা করছিলাম। গত পর্বে আমরা আপনাদের জানিয়েছিলাম যে এই সম্পর্ক এমনই তলানিতে গিয়ে ঠেকেছে যেটি আগামী 1 মাসের মধ্যেও যুদ্ধে রূপ নিতে পারার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা জানিয়েছিলাম ভারত এবং ইসরায়েলের মধ্যকার অনেক চমকপ্রদ তথ্য। তারই ধারাবাহিকতায় আমরা এ পর্বে এমন বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারবেন যে ইরান এবং ইসরায়েল এই দুটি দেশ কিভাবে তাদের চিরশত্রুতে পরিণত হলো। আমাদের গত পর্ব প্রকাশিত হবার পরপরই অত্যন্ত চমকপ্রদ আরেকটি ঘটনা ঘটেছে, আর সেটি হলো ইসরায়েলের যে সংসদ বা ইসরায়েলের যে পার্লামেন্ট, যাকে কেনেসেট বলা হয়, সেই কেনেসেটে একটি নতুন পুরস্কার তারা ঘোষণা করেছে এবং সেই পুরস্কারে তারা ভূষিত করেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। আর সেই পুরস্কারের নাম মেডেল অফ কেনেসেট। এটি ইসরায়েল প্রথমবারের মতো কাউকে দিল এবং সেই প্রথম ব্যক্তি যিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাকে এই পুরস্কারে ভূষিত করার কারণ যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইহুদিদের এবং ইসরায়েলের প্রতি যে অবদান রেখেছেন তার স্বীকৃতি স্বরূপ। এই বিষয়টি বুঝিয়ে দেয় যে ইসরায়েল ভারতকে কি পরিমাণ গুরুত্ব দেয় বা ভারতের সাথে তাদের সম্পর্ককে কি পরিমাণ গুরুত্ব দেয়। ইতিহাসে বিভিন্ন সময় ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছে এবং ভারতকে নিঃস্বার্থভাবে সহায়তা করেছে। এবার আমরা ইরান এবং ইসরায়েলের সম্পর্ক নিয়ে আলোচনা করব। ইরান এবং ইসরায়েলের সম্পর্ক চিরকাল এমন ছিল না। ইসরায়েল প্রতিষ্ঠিত হবার পরপরই 1948 সাল থেকে ইসরায়েলের সাথে তার পার্শ্ববর্তী যে আরব দেশগুলি রয়েছে তাদের মধ্যে অনেকবারই যুদ্ধ ঘটেছে। 1948, 1956, 1967, 1973 এই স্মরণীয় যুদ্ধগুলোতে আরবের অনেকগুলি দেশ একত্রিত হয়েও ইসরায়েলকে আক্রমণ করেছিল। বলা বাহুল্য যে প্রতিবারই ইসরায়েল সেই যুদ্ধগুলোতে জয়ী হয়েছিল এবং নতুন নতুন ভূমি বা জায়গা দখল করে নিয়েছিল, কারণ ইসরায়েল সবসময় তাদের পাশে পেয়েছে পশ্চিমা দেশগুলোকে। আর সেই জন্য আরবের সকল দেশ একত্রিত হয়েও তারা ইসরায়েলের সাথে যুদ্ধে কখনো পেরে ওঠেনি। কিন্তু মজার বিষয় হলো এই সমস্ত দেশ একসাথে ইসরায়েলের সাথে যুদ্ধ করলেও এই যুদ্ধে ইরান কখনোই অংশগ্রহণ করেনি, কারণ ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক এতটা তিক্ত কখনোই ছিল না। তাহলে কি এমন ঘটলো যে ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক এমন তিক্ত হয়ে গেল যে ইরান বারবার ইসরায়েলকে ধ্বংস করার কথা বলে তারা পারমাণবিক বোমা বানানোরও চেষ্টা করতে লাগলো? আর সেটি আমরা এ পর্বে জানতে পারবো। ইসরায়েল ভৌগোলিকভাবে ইরান থেকে বেশ খানিকটা দূরে। শুধু তাই নয়, ইরানের এর আগে যারা রাজনৈতিকভাবে শাসক দল ছিলেন বা ক্ষমতাবান দল ছিলেন তারা ইসরায়েলের সাথে একটা সুসম্পর্কই রক্ষা করে চলে আসছিল। এই বিষয়টি বুঝতে গেলে আমাদের সামান্য একটু ইরানের ইতিহাসের পাঠটিও নিতে হবে। 1953 সালে ইরানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক, আমেরিকার সিআইএ এবং ব্রিটেনের গোয়েন্দা সংস্থা একত্রিতভাবে সেই মোহাম্মদ মোসাদ্দেককে একটি পরিকল্পনার মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করে। সেখানেও একটি বিপ্লবের ডামাডোল তৈরি করা হয়েছিল এবং জনগণের যেন একটা উচ্ছ্বসিত বিপ্লবের মতো একটা অভিনয়ের মাধ্যমে সেই ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এর কারণ কি? এর কারণ হলো ইরানের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক, উনি এমন কড়া পদক্ষেপ নিচ্ছিলেন যাতে ইরান রাষ্ট্রের সুবিধা হয়। ইরানের যে তেল খনিগুলো আছে বা ইরান যে তেল উত্তোলন করে তার সাথে বিরাট ব্যবসায় যুক্ত ছিল ব্রিটেনের তথা পশ্চিমা বিশ্বের কোম্পানিগুলো। এবং মোহাম্মদ মোসাদ্দেক যখন অডিট শুরু করেন বা এমন এমন পদক্ষেপ নেওয়া শুরু করেন যাতে সেই বড় বড় তেল কোম্পানিগুলোর ক্ষতি হয় এবং ইরান আর রাষ্ট্রের লাভ হয়, আর এই বিষয়টি তখন মেনে নিতে পারছিল না পশ্চিমা বিশ্ব। আর সে কারণে তখন আমেরিকার সিআইএ এবং ব্রিটেনের MI6 তাদের এই গোয়েন্দা দলগুলি অপারেশন অ্যাজাক্স নামে বা অপারেশন বুট নামে একটি পরিকল্পনা করে, যার মাধ্যমে তারা মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে অপসারণ করিয়ে দেয়। যথারীতি সেখানেও বিপ্লবের একটি অভিনয় করা হয়, কিছু সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া হয় এবং সেই সাথে অর্থ দিয়ে
ইরানের কিছু বড় বড় কর্মকর্তাদের কিনে নেওয়া হয় এবং সেই বিপ্লবের মাধ্যমে মোহাম্মদ মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে ইরানের যে তৎকালীন রাজা ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি, তাকে সম্পূর্ণরূপে আবার রাজতন্ত্রে প্রতিষ্ঠিত করিয়ে দেওয়া হয় এবং তারপর থেকে সেই 1953 সাল থেকে মোহাম্মদ রেজা শাহ পাহলভি ইরানে আবার রাজা হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন এবং তারই কথা সর্বময় হয়ে ওঠে। এই যখন চলছিল তখন 1979 সালে অর্থাৎ 1953 সালের পর প্রায় 25 বছর পরে গিয়ে 1979 সালে আবার ইরানে নতুন একটি বিপ্লব হয়। এই বিপ্লবটি ছিল ইসলামিক বিপ্লব। তখন কিছু ইসলামী মনা মানুষ, বিশেষ করে ইসলামের তখন যে নেতা ছিলেন রুহুল্লাহ খোমেনি, উনি ছিলেন শিয়া অধ্যুষিত ইরানের অবিসংবাদিত নেতা। সেই তার মাধ্যমে একটি ইসলামিক বিপ্লব ঘটে যাতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন এবং তাদের সেই আন্দোলনের ফলে মোহাম্মদ রেজা শাহ পাহলভি তার ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ইরান থেকে পালিয়ে যান এবং তারপরে 1979 সালে সেই ইরানে আবার ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়। এখানে আরেকটি মজার কথা হলো, যদিও অনেকেরই ধারণা যে 1979 সালের গণ অভ্যুত্থানে বা ইসলামিক বিপ্লবে সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিস্টপন্থীরা সাহায্য করেছিল রুহুল্লাহ খোমেনিকে, তেমনি একইভাবে মোহাম্মদ রেজা শাহ পাহলভি পালিয়ে যাওয়ার পর উনি দাবি করেন যে প্রকৃতপক্ষে কমিউনিস্টরা নয়, এখানে সিআইএ সাহায্য করেছিল রুহুল্লাহ খোমেনিকে। সেই মোহাম্মদ রেজা শাহ পাহলভি, যিনি ইরানের শেষ রাজা, তার দাবি ছিল এই যে উনিও এমন কোনো পদক্ষেপ নিচ্ছিলেন যাতে করে সেই পশ্চিমা তেল কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন হতো, আর সেই কড়া পদক্ষেপগুলি পশ্চিমা বিশ্ব পছন্দ না করায় তারা সেই মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। যদিও এর সমর্থনে এখনো তেমন কোনো দলিল পত্র পাওয়া যায়নি, কিন্তু এটি মোহাম্মদ রেজা শাহ পাহলভির যে বই তাতেও উল্লেখ করা হয়েছে। 1953 সালে সিআইএ যে অপারেশন করেছিল অর্থাৎ মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে বসিয়েছিল, সে বিষয়টি পরবর্তীকালে আমেরিকার বিভিন্ন দলিলপত্রেও উঠে এসেছে এবং সে বিষয়টি প্রতিষ্ঠিতই বলা চলে। কিন্তু 1979 সালে কিভাবে রুহুল্লাহ খোমেনি ক্ষমতায় আসলেন সে বিষয়টি প্রতিষ্ঠিত নয়। সুতরাং এটি যে কোনো দিকেই যেতে পারে, অর্থাৎ এমন হতে পারে যে আমেরিকাই রুহুল্লাহ খোমেনিকে ক্ষমতায় বসিয়েছিলেন, আবার এমন হতে পারে যে না, সোভিয়েত ইউনিয়ন সাহায্য করেছিলেন রুহুল্লাহ খোমেনিকে। কিন্তু যাই হোক, 1979 সালের আগ পর্যন্ত ইরানের সাথে ইসরায়েলের মোটামুটি সুসম্পর্কই ছিল, তারা বাণিজ্যও করত এবং তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কও ছিল। 1979 সালের এই ইসলামিক বিপ্লবের পর যখন খোমেনি বা আয়াতুল্লাহরা ক্ষমতায় বসেন, তখন থেকে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্কের অবনতি হয়। একটি কথা এখানে বলে রাখা প্রয়োজন যে ইরানের সাথে ভারতের আজকে যে সম্পর্ক 1979 সালের আগে তেমন ছিল না। 1979 সালের আগে ভারতের সাথে ইরানের সম্পর্ক খুব একটা সুমধুর ছিল না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে ইরানের শাসক গোষ্ঠী তখন ভারতের বিরোধিতাই করত। 1979 সালে ক্ষমতার রদবদল হওয়ার পরের থেকে ইরানের বর্তমান যে শাসক গোষ্ঠী অর্থাৎ আয়াতুল্লাহরা বা খামেনিরা, তারা সবসময় চেষ্টা করেছে ভারতকে পাশে রাখার এবং ভারতের সাথে বিভিন্ন বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক তৈরি করার। এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয় যে ভারত ইরান এবং ইসরায়েল সম্পর্কের জন্য কেন অপরিহার্য। একদিকে ইসরায়েল, অপরদিকে ইরান, দুটি দেশই চায় তাদের বন্ধু হিসেবে ভারতকে পাশে পেতে। এই সমীকরণের মাঝখানে তাহলে ইরান কেন ইসরায়েলের সাথে সম্পর্ক খারাপ করলো? অনেকেই জেনে থাকবেন যে মুসলিম বিশ্ব প্রধানত দুটি ভাগে বিভক্ত, একটি শিয়া এবং একটি সুন্নি। যদিও সুন্নিদের সংখ্যাই বেশি, কিন্তু শিয়াদের সংখ্যাও একেবারে নেহায়েত কম নয় এবং এই ইরান শিয়া অধ্যুষিত এবং ইসরায়েলের সাথে এই সুন্নি প্রধান দেশগুলির বহুবার যুদ্ধ হওয়ার পর তারা যখন কেউ পেরে ওঠেনি, তখন এই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য যেন ইরান সামনে চলে আসলো এবং 1979 সাল থেকে তারা এই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে সারা মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করতে লাগলো। সে সময় ইরাকের যে সাদ্দাম হোসেন, তিনিও নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছিলেন যাতে সাদ্দাম হোসেন এমন একটি ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন যাতে সবাই ভাবছিল যে সাদ্দাম হোসেনই মুসলিম বিশ্বের মুখ বা মুসলিম বিশ্বের প্রধান।
এবং সে সময় ইরাক এবং ইরানের সাথে যুদ্ধও হয়েছিল। সেই তীব্র যুদ্ধে কোনো দেশই জয়লাভ করতে না পারলেও কোনো দেশের খুব একটা লাভও হয়নি। সে সময় এই সমগ্র মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে বা সমগ্র মুসলিম বিশ্বের সমর্থন নিতেই ইরান প্রকাশ্যে 1979 সালের পর থেকে ইসরায়েলের বিরোধিতা শুরু করে। শুধু তাই নয়, যে ইসলামিক বিপ্লবের মাধ্যমে রুহুল্লাহ খোমেনি ক্ষমতায় এসেছিলেন, সেই বিষয়টিকে টিকিয়ে রাখতেও, ইসলামিক শাসনকে টিকিয়ে রাখতেও তার নিজের দেশের অর্থাৎ ইরানের জনগণকে বোঝানোর জন্য হলেও ধর্মীয় একটি বাতাবরণ তৈরি করে রাখা জরুরি বা প্রয়োজন ছিল। এবং সেই কারণেই এটি জরুরি হয়ে উঠেছিল যে মুসলিম বিশ্বের যে কমন শত্রু ইসরায়েল, তাকে ইরানও যেন শত্রু মনে করে। এবং সেই কারণে ইরানের সাথে এর আগ পর্যন্ত ইসরায়েলের কোনো যুদ্ধ না হলেও ইরান প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা শুরু করে, যদিও এর আগ পর্যন্ত ইরানের সাথে ইসরায়েলের কখনোই কোনো যুদ্ধ হয়নি। এবং এমন এমন পদক্ষেপ নিতে শুরু করে যাতে করে সারা বিশ্বের মধ্যেই ইসরায়েল সম্পর্কে একটি ভয়ঙ্কর ভীতিকর ধারণা তৈরি হয়। এবং ধীরে ধীরে এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে ইরানের সহায়তা নিয়ে আরো যে শিয়া অধ্যুষিত দেশগুলো ছিল, তারাও সবসময় ইসরায়েলের সাথে একটি যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করতে থাকে। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ বা প্যালেস্টাইনের যারা হামাস, সেই গ্রুপগুলি প্রকাশ্যেও বহুবার ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। বলা বাহুল্য যে ইসরায়েল এখানেও পশ্চিমা বিশ্ব দ্বারা সমর্থিত হবে এবং ইরানের সাহায্যে কে আগিয়ে আসবে সেই বিষয়টি ভেবে দেখার। কারণ পূর্বে যদিও ইরানের সাথে চীন, ভারত এবং রাশিয়ার অত্যন্ত সুসম্পর্ক ছিল, কিন্তু একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে খোদ ইসরায়েলের ভিতরেও প্রায় 15% রুশ ভাষার মানুষ বসবাস করে, যেটি কিনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একদিন বলেছিলেন যে ইসরায়েলের সাথে তার শত্রুতা কেন হবে, কারণ ইসরায়েলের ভিতরেও প্রায় 15% অর্থাৎ 1 মিলিয়নেরও বেশি মানুষ তারা রুশ ভাষায় কথা বলে। সে কারণে রাশিয়ার সাথে ইসরায়েলের সরাসরি সম্পর্ক অতটা ভালো না হলেও রাশিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপও নয়। আর তাই রাশিয়া ইসরায়েল ইরানের যুদ্ধে সরাসরি কেন জড়াবে? বাদ থাকে শুধু চীন আর ভারত। ভারতের সাথে ইসরায়েলেরও সুসম্পর্ক রয়েছে, আর সে কারণে অবশ্যই ভারত সবসময় চাইবে একটি নিরপেক্ষ অবস্থানে থাকতে। কিন্তু চীন চীন ইরানকে কিভাবে সরাসরি সাহায্য করতে পারে, আর চীনের সাহায্য কতটুকু ফলপ্রসূ হবে, সেই বিষয়টি ভবিষ্যতে দেখার বিষয়। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, যদি ইরানের তেলের খনি, গ্যাসের খনি বা বাণিজ্য পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা এবং ব্রিটেন নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তারা অবশ্যই এমন কলাকৌশল বা তারা এমন পদক্ষেপ নেবে যেটি ইরানের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এবং সেটি যে যুদ্ধে রূপ নিতে পারে সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। তখন হয়তো এমন কেউ ক্ষমতায় বসবে যারা হবে পশ্চিমা বিশ্বের মুখাপেক্ষী এবং পশ্চিমার স্বার্থেই তারা কাজ করবে। যেমন ইরাক একসময় প্রচন্ড পরিমাণ মার্কিন বিরোধিতা করলেও এখন তারা যেন মার্কিন হাতের বা আমেরিকার হাতের ক্রীড়ানক বা খেলার পুতুল, আমেরিকা যেমন ইচ্ছা তেমন ভাবেই যেন ইরাককে চালাতে পারে। ভবিষ্যতে কি হবে সেটি নতুন নতুন তথ্য পর্যালোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনারা এই আমেরিকা, ইরান, ইসরায়েলের সমীকরণটি আরো অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।